কিন্তু তবুও আমি বলবো যে তপনদার মানুষরা তো সবাই যেটা বলছেন যে ওরা চলে যান না, ওরা থেকে যান। একটা ছোট গল্প বলি। গল্পটা এই সামনে গাছটার নিচের গল্প। আমি একদিন নিউ মার্কেটের দিক থেকে হেঁটে আসছি, তখন একটু সন্ধে হয়ে গেছে, আমি একটা কোনো কাজ সেরে আসছি, তখন ওদিকেই যাচ্ছি। তখন তাকে জিজ্ঞেস করলাম তখন তা কোথায় যাচ্ছি, তখন তো দেখলাম একটু কিন্তু 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 করছে। তাই আমি বললাম কোথায় যাচ্ছে? নিউ মার্কেট। কি করে জানলে? আমি বুঝতে পেরেছি, বৌদি আসছে কালকে, বৌদির জন্য কিছু কিনবে। এই তুমি কি করে জানলে? হ্যাঁ, তখন আমি বললাম যে ও বৌদির জন্য সালোয়ার কামিজ কিনতে যাচ্ছে, ভালো পাবো না। এবার তপনদা ভালো মানুষ, সব বিশ্বাস করে আমার কাছে স্বীকার করে ফেললেন। আমরা তো ভালো মানুষ নই, সঙ্গে সঙ্গে কথাটা প্রতিদিনের কাউকে একটা ফোন করে আমি বলে দিলাম, এবং ওটার সঙ্গে সঙ্গে দিকে দিকে বার্তা রটি যাওয়ার মতো ওটাও রটে গেল। এবং তারপরে রাত্রের দিকে তপনদার একটা ফোন, এই তোমাকে বিশ্বাস করে একটা কথা বললাম, তুমি এটা বলে দিলে। হ্যাঁ, তো এবার ব্যাপারটা আমি প্রসঙ্গটা বললাম একটা মজার জন্য, কিন্তু এখানে না একটা অন্য দিকও আছে বোধহয়। সেটা হচ্ছে আজকের দিনে সম্পর্কগুলো সব আলগা সুতোর মতো হয়ে গেছে বা ভার্চুয়াল হয়ে গেছে। সেখানে দূরে থাকা মানে সেখানে লং ডিস্টেন্স রিলেশন তো থাকেই না বোধহয়। সেখানে অনেক দূরে থাকা স্ত্রীর জন্য এই ভালোবাসা, এটা শিক্ষণীয়। কিন্তু তাই আজকে আমরা যে যাই বলি না কেন, আমার মনে হয় বৌদি তার প্রিয়তম বন্ধুকে হারালেন। এবং আমি একজন মহিলা, তো সাংবাদিক হলেও আমি বৌদির এই হারানো আমি খানিকটা হলে ফিল করতে পারছি। কি বলবো, লাকি হতে পারি না বৌদি, আপনি খুব লাকি, তখন তার মতো একজন বন্ধু পেয়েছিলেন জীবনে। তো এটাই সেলিব্রেশন অফ লাইফ, এটাই জীবনের জয়গান, এই ভালোবাসাটা। এটা বেঁচে থাকুক, আপনার মনে বেঁচে থাকবেই, আমরাও এটা মনে রাখবো বলেই আজকে প্রসঙ্গের অবতারণা করলাম। সবকিছু ছিলেন, কিন্তু তখন তার বাইরে একজন প্রেমিক ছিলেন। আমি এই ঘটনার মাধ্যমে সেই প্রেমিক তপনদাকে তুলে ধরলাম। আমার এইটুকুই বলার ছিল। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা। বৌদি, আপনার প্রতি সমবেদনা জানাবো না, আপনি বন্ধুকে নিয়ে বেঁচে থাকুন, ভালো থাকুন, এইটুকুই চাইবো। আমার আগে আমার মেয়ে নাচ করেছিল, আমার সেই ফাংশন আমরা যদি নিজেদেরকে নিয়ে যদি ভাবতে পারি, একটা সমন্বয় করে তুলতে পারি। যে আমার বারবার একটা কথাই মনে পড়ছে, আমি স্মৃতি যেমন বলবো না, কথা কাহিনী যদি কেউ রবি ঘোষের রবি ঘোষের দাঁড়িয়ে কি তিনি যে কত বড় আর্টিস্ট ছিলেন সেটা কিন্তু আমরা সেইভাবে তখন হয়তো অনুভব করিনি। যখন তার তিনি সেরা ছিলেন এতে কোনো সন্দেহ নেই। সেই সেরা বলেই তিনি আজকে তপন মানে সূর্য আজকে উঁকি দিয়েছে আমাদের এই ক্লাবে। তপন নাম আমাদের মধ্যে রয়েছে, কখনো হয়নি, কে বললো হয়নি? এই এতগুলো মানুষ আজকে উপস্থিত হয়েছে, তপন নামের জন্য উপস্থিত হয়েছে, আমাদের জন্যে, তপন নামের জন্য হয়েছে। অক্লান্ত পরিশ্রম, চুপি কথা বলা, একটু হেসে কথা বলা, মানুষকে বলে কি আজকে আমার সাথে যাওয়া কি হবে না? ও এখান থেকে ক্লাব থেকে যখন বেরোতো তখন তো হেঁটে কিন্তু যখন প্রতিদিনকে যখন বেরোতো বাইরে হেঁটে যেত, এমন তখন চল বলে না আজকে পয়সা তুমি দেবে, তাহলে হ্যাঁ দেবো, কোনো চিন্তা নেই, আজকে কিন্তু রসগোল্লা খেতে হবে, হ্যাঁ খাওয়াবো, কোনো চিন্তা নেই। এই যে সবলভাবে কথা বলা, সেটাই কিন্তু তপন নাম থাকবে আমাদের মধ্যে চিরদিন। তপন দামকে আমি চিনি ৭৭-৭৮ সাল থেকে। তপন দাম আমরা সকলেই দিনের শেষে মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গলের সাপোর্টার, কিন্তু তপন দামের একটাই ক্লাব ছিল, দ্যাট ইজ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। দেবাশিস দা বলে গেছেন, তৎকালীন শীর্ষ কর্তারা তপন দামকে ব্যবহার করেছেন, যোগ্য সম্মান তপন দাকে দেননি। তপন দা যেভাবে টাটা থেকে বিজ্ঞাপন নিয়ে আসতেন, শ্যামলদা ছিলেন সিপিআর, তার সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। রেলের সমীর গোস্বামী সিপিআরও ছিল, তার সাথে দুর্দান্ত সম্পর্ক ছিল। তপন দা কিন্তু আমাদের যে কোনো ট্রেনের টিকিট, কারণ যে কোনো ট্যুর মানে অন্য কাগজের লোক হলে যদি রিকোয়েস্ট করতো করে দিত। আর একটা কথা এখনো কেউ বলেননি, দেখুন সুবিধা অসুবিধা সকলেরই হয়, মা বাবা স্ত্রীর অসুস্থতা, রাত্রিতে যদি কোনো ডিপার্টমেন্টে আমার নাইট ডিউটি
কামাই করা যায় না, খুব মানে গরিত অপরাধ প্রিন্ট মিডিয়াতে। কিন্তু আমরা জানতাম যে আমি যদি তপনদাকে বলি যে তপনদা নাইট ডিউটিটা করে দেবে, আমি আটকে গেছি আমার বাবা হসপিটালে, একমাত্র তপনদা বিনা বাক্যবায় করে গেছে। এবং তপনদাকে একটা সময় পর্যন্ত 3 দিন 4 দিন পর্যন্ত নাইট করেছে, আমরা দেখেছি। প্রতিদিন ওনাকে স্বীকৃতি দিয়েছেন, প্রতিদিনই একমাত্র পত্রিকা যখন স্বীকৃতি দিয়েছে, দিনের পর দিন হাসি মুখে তপনদা নাইট ডিউটি করে দিত। এবং মনে রাখবেন, এই যে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন যেটা শুরু করেছিলেন আমাদের পূর্বসূরীরা, সেখানে তপনদার একটা বড় ভূমিকা ছিল। তপনদাকে সত্যি ভোলা যায় না, অজাত শত্রু, মুখে সবসময় হাসি থাকতো। আমাদের অনেকেই বলেছেন তপনদার পেছনে লাগতো, বা সেটার দিকে আমি যাচ্ছি না, কিন্তু তপনদা ছিল তথাকথিত, আমরা ছোট খেলা বলি, বলা উচিত নয় সব খেলায়, সেখানকার বড় রিপোর্টার। তপনদা অত্যন্ত বড় রিপোর্টার। একটা মধুমিতা, দীপেন্দু বড়ুয়া, কুলা চৌধুরী, এদের উঠে আসা কাহিনী যেভাবে তপনদা প্রচারের আলো এনেছেন, তখন চিত্তদা, জয়ন্তদা এবং এরা থাকতেন। দেবাশিসদার মতো লোকও কিন্তু অপ্রধান খেলা করেছেন। এবং আমি দেখেছি যে সিআরএ তাবুতেও কিন্তু গিয়ে ক্রিকেট, নিয়মিত ক্রিকেট করলেও একটা সময় দেবাশিসদাও গেছে সিআরএতে, তপনদা গেছে, আমি গেছি, এরকম আমাদের অনেকদিন দেখা হয়েছে। সিআরএতে আমরা স্কোর নিতে গেছি, যেদিনকে আমরা যেতে পারতাম না, কোনো মাঠে গন্ডগোল হচ্ছে সিআর, সেদিন কিন্তু আমাদের ভরসা ছিল তপনদা। কালীঘাট মাঠ থেকে শুরু করতাম একটা সময়, আমি যেহেতু সাউথে থাকতাম, তপনদা এদিকে ইডেনের পাশে ক্রিকেটের মাঠ থেকে স্কোর সংগ্রহ করতাম। এখন অন্য সব উঠে গেছে। আমাদের নিয়ম ছিল 3টে উইকেট এবং 70 রান 75 রান করলে তার নাম পরদিন কাগজে যাবে। এই যে হাইলাইট, তপনদা, সমীর গোস্বামী একটা অমর ছুটি, এরা চলে যাওয়ার পরে বাংলা সংবাদপত্রের যারা প্রচারের আলো, যেসব খেলা পায় না, তারা কিন্তু আরো অন্ধকারে চলে গেছে। মেঘ আর বৃষ্টি দেখে কেন জানি সব ভুলে যাচ্ছিল। মনে হচ্ছিল যে একটু পরে হয়তো তখন আগে দেখবো সেই প্যান্ট ঢুকিয়ে বৃষ্টি পড়ছে, জামার ভিতরে এক গাদা কাগজ, কোনো স্কোর, হ্যান্ড আউট, সব জামার ভিতরে আইদার ভিজে গেছে, না হলে ঘিমে গেছে, জামাটা সব করছে। সেই অবস্থায় তখন না হেঁটে আসছে, পায়ে চক্কর, কারণ বর্ষাকালে জুতো পরতো না, সেটা কাদাতে অনেকটা ঢেকে গেছে, তখন ওইভাবে আসে। এটা আমার মনে আছে। আর ওনারা যখন প্রথম আমরা 90-এর মাঝামাঝি, আমরা সবাই জয়ন্তদার ছাত্র, জয়ন্তদার পিছনে বসে আছেন, তখনকার পরে আমাদের তখন খুব রাগ হতো। কেন রাগ হতো? ওখানে একটা আঙ্গার ছিল, যখন ওই গেট দিয়ে ঢুকতাম খুব ভয়ে ভয়ে তাকাতাম যে ওখানে তপনদা আছে কিনা। কেন তাকাতাম? এখানে তখন একটা টেবিল ছিল, ওভার শেপের টেবিল ছিল, উপরে একটা টিমটিমে আলো। তপনদা ওখানে থাকা মানে এই বিভিন্ন খেলা স্কোর, কালকের খেলা, এবং পরের দিন যদি কোনো কারণে হলিডে থাকতো তাহলে পরের দিনেরও কি কি খেলা আছে সব তপনদা বলা দিয়েই নিত। এবার তপনদা অন্য কাগজে ছিল। আমার মনে আছে সিএবিতে কোনো একটা অনুষ্ঠান, সম্ভবত যোগ্যতা ডালমিয়ার প্রেস মিট, তো দেখছি একটা লোক কাগজের মধ্যে এখানে ওখানে সেখানে নোট নিচ্ছে, গুছিয়ে নয়, প্রচন্ড অগোছল। কিন্তু দেখতাম লোকটাকে যোগ্যতা বলছে, তখন তোমার কি প্রশ্ন আছে, অর্থাৎ লোকটার জায়গা আছে যে যোগ্যতা, কিন্তু তপনদা, সমীর গোস্বামী এদের ওইভাবে বলতেন। অবভিয়াসলি দেবাশিসদা, জয়ন্তদার কথা ছেড়েই দিলাম। তো বুঝলাম যে না, লোকটার এর মানে না, যোগ্যতা যদি বলে তখন বলো, তাহলে বুঝতাম যে লোকটার কিছু আছে আর কি। ইডেনে একটা দিল্লি বেঙ্গল রঞ্জি ম্যাচ ছিল, তখন বেঙ্গল রঞ্জি ম্যাচের খুব ইম্পর্টেন্স ছিল। জয়ন্তদা আমাকে আর সত্যব্রত পালকে, সত্য তখন এখন আর নেই, সত্য উপরে চলে গেছে, আমাদের দুজনকে পাঠিয়েছিল। আর জয়ন্তদা, তপনদা ভাবলেন যে ওর নিজের দিকটা বুঝি হাতছাড়া হয়ে গেল। তো আমাদের অফিস তখন ছিল ট্যাংরায়। ম্যাচ শেষ করে প্রেস কনফারেন্স ইত্যাদি করে আমি আর সত্য ওখান থেকে বাসে করে দুটো মাত্র বাস পাওয়া যেত ট্যাংরা যাওয়ার জন্য। গিয়ে দেখছি তপনদা পৌঁছে গেছে অফিসে, সম্ভবত হেঁটে বা দৌড়ে। আমাদের আগে যাবে, তপনদা জয়ন্তদা টেবিলে গিয়ে ব্রিফ করেছে, আমার কাছে এগিয়ে আছে। জয়ন্তদা প্রচন্ড ব্যস্ত মানুষ, তাকে স্পোর্টস ছাড়া অনেক কিছু দেখতে, আর লিখে দাও। তখন আমরা গিয়ে দেখি তখন অনেকটা লেখা হয়ে গেছে। এবার আমাদের তাহলে কি লিখবো? জয়ন্তদা ঠিক আছে করেছে, করুন, মানে আমার বিট হাতছাড়া হয়ে যাবে, এটা ওর একটা প্রচন্ড আতঙ্ক ছিল। কিন্তু তপনদা তারপর ছোট মাঠের খেলা যেভাবে করেছে, ওটা আমাদের সবার কাছে ছিল শিক্ষণীয়। তখন তো আজকের মতো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, সিএবি থেকে স্কোর আসতো না, প্রত্যেকটা খেলা স্কোরের জন্য সিএবিতে যেতে হতো। সন্ধ্যাবেলা আম্পায়াররা আসতেন,
স্কোর বুক থেকে আমরা স্কোর করতাম। একটা খেলার স্কোর যদি কখনো না আসতো, সেই স্কোরটা পাওয়ার জন্য তখনকার মধ্যে যে আকুতি, কিভাবে সেটাও পাবে, অর্থাৎ 10টা খেলা থেকে 9টা পেয়ে গেছে, আমরা হয়তো 9টা নিয়ে চলে যেতাম, তখনকার কাছে 10টাই পেতে হবে, কোথায় কিভাবে পাওয়া যেত, এইগুলো তখনকার থেকে অবশ্যই শিখে গল্পটা বলতাম। যেদিন দেখতাম অর্ঘ আর তখন নাম কিছু একটা কথা বলছে, বুঝতে একটা গন্ডগোল হচ্ছে, তখন নাম বিশ্বাস করে ওকে সব করতো, তার মধ্যে এটা তোর বৌদি আসছে, জানিস তো, অমুক তারিখ বৌদি আসছে, হয়ে গেল। এবার তখন না জানতো না, কিছুক্ষণের মধ্যে অর্ঘ থেকে আরেকজন নির্মল বলে দেশকে একজন ছিল, সে ক্রমশ ঘুরতে ঘুরতে করতে করতে ময়দানও পৌঁছে যেত। এবার তখন নাম যেদিন বৌদি যেদিন আসবে, সেটা একটা বিশেষ দিন। তখন অরুণদা, জয়ন্তদা অরুণদা ছিলেন, অরুণ আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিও। কাগজের যে কাগজ নিয়ে ভ্যানটা যখন যাবে হাওড়ায়, বৌদি ভোরবেলা আসতেন, তাই তো, তো ওই ভ্যানে উঠে তখন তা চলে যেত। এবার স্টেশনে বসে থাকতো, কি করতো, যা কিছু করতো, ভোরবেলা বৌদি আসতো, বৌদিকে নিয়ে বাড়ি আসতো। আমরা বলতাম দুর্গা এলেন, আর বৌদি যখন চলে যেতেন সেদিন বিসর্জন হলো আর কি। হ্যাঁ, এবং যেদিন বৌদি চলে যেতেন সেই দিন তপনদা অফিসে আসার পরে সেইটা থমথমে মুখ, যেটা দেখে অরুণদা বলতো আজকে কিন্তু তোরা ওর সঙ্গে লাগবি না, বিষণ্ণ থমথমে মুখ, কিছু কপি করলো নাহলে করলোই না, আমরা কিচ্ছু করতাম না। আর তপনদার পিছনে আমরা সবাই প্রচন্ড লাগতাম, আমি অর্ঘ দুর্গা থেকে শুরু করে সবাই লাগতাম। এই যে লাগাটা, যেদিন লাগতাম না, মাঝে মাঝে আমি অন্য প্ল্যান করতাম আজকে তপনদার সঙ্গে কোনো, এবার যেটা বলা সেটা হলো তপনদাকে কখন খেপানো যেত, এমনি সময় বলে তপনদা খেপতো না। যখন এই মাঠ ঘুরে অফিসে ঢুকতো, এরকম ঘাম, সারা শরীরে ঘাম, চকচক করছে মুখ চোখ, ওইটা ছিল ঠিক সময়। ওই সময় একটা কিছু দাম করে বলে দিতে হতো, বাস। এবার তো তপনদা তো এসবগুলো হতেই আমরা, কিন্তু তার মানে এই নয় যে আমরা তপনদার শুধু শুধু রাখতাম, আমরা তপনদাকে সবাই সাংঘাতিকভাবে ভালোবাসতাম এবং আড়াল করে রাখতাম, এবং তপনদা আমাদের সবার হৃদয়ের খুব কাছের মানুষ ছিলেন। তপনদা আর সমীর গোস্বামী এরা ছিলেন হচ্ছে হরিহর আত্মা। বিভিন্ন সময় তপনদার সাথে এই নিয়ে আলোচনা হতো। তপনদা রাত্রিবেলা নাইট ডিউটি থাকে, যেটা অলোক বলছিল, ফোন করতো, খালি একটাই কথা মনে পড়ছে, যখনই মানে একটা কথা আছে না, শীত গ্রীষ্ম বর্ষা তপনদাই ভরসা, এটা ছিল, আছে এবং মনে হয় এখনো থাকবে। এবং নিশ্চয়ই সুখেন্দা বলেছে যে ক্লাব কিছু করবে, শুধু তাই নয়, তপনদার মনে আছে জেকে বসে প্রত্যেকেই খেলেছে, জয়ন্তদা, দেবাশিসদা, অলোক প্রত্যেকেই খেলেছে, গেছে। আমার একবার যাচ্ছি, চুরি হয়ে গেল ট্রেনের রাজধানী থেকে, তপনদা বললো কোনো চিন্তা করতে হবে না, আমি আছি, ব্যবস্থা হয়ে যাবে। এমনকি বম্বেতে শরীর খারাপ, হোটেলেতে রয়েছি, বললো তোমার বেরোতে হবে না, তোমায় যেতেও হবে না, খাবার আমি ঘরে দিয়ে যাবো। ম্যানেজার অনেক ম্যানেজারকেই পেয়েছি, কিন্তু তপনদার মতো জেকে বস খেলতে গিয়ে যে ম্যানেজারকে পেয়েছিলাম, এটা হয়তো কোনোদিনই মানে ভুলতে পারবো না। আর তপনদার তার চির হাসি, এটা সবসময় মনে থাকবে। আর অলোকের কথা দিয়ে শেষ করবো যে দাম পেল না তপনদা, মনে হয় যদি এটা দেখে যেতে পারতো যে তপনদাকে এত লোক ভালোবাসে, এত লোকে তপনদাকে শ্রদ্ধা করে, এটা মনে হয় দেখে যেতে পারলে তপনদা ভালো থাকতো। খালি একটাই প্রার্থনা করবো, তপনদা তুমি ভালো থাকো, গুরুর কাছে গেছো, সমীর গোস্বামী এবং তুমি, তোমাদের যে জুটি, যে সমীরদা বিয়েতে আমরা পেছনে লেগেছিলাম, আর গিয়ে বলেছিলাম তপনদা তুমি কবে বিয়ে করছো, তো তপনদা বলেছিল সময় এলেই ঠিক করবো। তো ভালো লেগেছিল, এবং পরবর্তীকালে যখন দুর্গের উপর দিয়ে যাওয়া হতো, তখন তাকে খালি পেছনে লাগা হতো। বৌদির সাথে মিট করার পরে যখন আমার ট্রেনটা ছেড়ে দিত, তখন আবার পেছনে লাগা শুরু করতাম। তো সেই সব দিনগুলো আজকে অতীত, কিন্তু তপনদা চিরদিন আমাদের কাছে ছিল, আছে এবং থাকবে। ছোট খেলাধুলা, খুচরো স্পোর্ট যেটা একজন উল্লেখ করলেন, দ্যাট ইজ রিকারিং স্পোর্ট, যার বেশি প্রচার হয় না, সুইমিং, সাঁতার, খোখো, কাবাডি, এই নিয়ে কোনো সময় যদি দরকার পড়তে গেলে কে লিখবে আমরা সাজেস্ট করতাম। তপন দাম ছিলেন সে সময়, সমীর গোস্বামী, কি বলবো, এরা খুব এক্সপার্ট ছিল ছোট খেলাতে। এই রিকারিং স্পোর্টস, কেন ক্রিকেট, ফুটবল সেই দিকে ইস্টার্ন রেলওয়ে
তার থেকে বেশি দাবা, ভলিবল, অ্যাথলেটিক্স, কাবাডি, এতে তাদের বাস্কেটবল, সেখানে সবসময় ঘুরে বেড়াতো সলিলনাহা, তপন দাম, ডন্ডিয়া, সমীর গোস্বামী। তপন দামের বেশিরভাগ যে আমি সময় কাটিয়েছি আকাশবাণীতে, উনি খুব ভালোভাবে লিখে নিয়ে আসছেন যে কোনো টপিকস, ক্রিকেট বাদ দিয়ে এই ছোট টপিকসে আমরা সবসময় মনে রাখতাম তপন দামকে। এটা এতটাই আমাকে মানে বিচলিত করেছে যে বৃষ্টিটা একটু যখন থেমেছে তখন ভাবলাম যাই, আর তার আগে অল্পের সঙ্গে কথা হলো, অল্প বলে আমরা একটু দেরিতেই শুরু করবো, বৃষ্টি সজ্জা হচ্ছে। এই কারণেই একটা বিবেক থেকে এই তাবড়াটা চিনতে তখনের স্মরণ সভায় তখন সময় এখানে আড্ডা তেমন হতো না, আমরা এখানে আসলে অল্প বিস্তর কথাবার্তা হতো এবং ওর ব্যবহার এত নম্র ভদ্র ব্যবহার। যারা সাংবাদিক তাদের অভাবটা ক্রমশ স্পষ্ট হবে। আপনারা সবাই বলেছেন সমীরের কথা, অনেকের কথা যেরকম আছে যারা তথাকথিত ছোট মাঠের সাংবাদিক হিসেবে খ্যাত, তখন মানুষ হিসেবে খুব ভালো, সাংবাদিক হিসেবে মূল্যায়নে আমার ক্ষমতা নেই, তাহলে আমি ওর সঙ্গে তেমনভাবে কাজ করিনি। আর ও যে ধরনের খবর করতো পরের দিকে আমিও করেছি ছোট মাঠের খবর, কিন্তু ওর মধ্যে আমাদের মধ্যে সেই লিস্টটা ছিল না, কিন্তু ওর মধ্যে যে লিস্টটা ছিল সেটাকে কিন্তু আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমার বিশ্বাস তার পরিবার, তার স্ত্রীর কথা, আমি তখন সঙ্গে ছোটখাটো স্ত্রীর কথা হতো, বাইরে থাকে, কবে আসবে না আসবে এরকম, কিন্তু আজকে প্রথম মৃত্যুর পরে দেখলাম তপনের বউকে, সে কাপড়ওয়ালার বউয়ের মতো। আর ইয়ার্কি যারা করে না বা তথাকথিত তাদের সঙ্গে আমাদের একটু কম ওঠা বসা হতো, তখন তাদের মধ্যে একজন তখন সঙ্গে ইয়ার্কি করতে সত্যি মন চাইতো না, এরা অনেক ইয়ার্কি গল্প বলছিল তখন, মানে পেছনে কোট আনকোট পেছনে লাগা, কিন্তু আমার কখনো তখনকে মানে এরকমভাবে আঘাত করা বা মজা করার কোনো প্রবণতা আসেনি, কেন আমি তখনকে খুব নিষ্ঠাবান একজন সাংবাদিক মনে করতাম। একটা মজার গল্প ছিল, তিনি ফোন করে কি বলেছিলেন, তারপরে তাদের পরিবারের পক্ষ থেকে আপনারা একটু বলবেন। আজকে তপন দামের স্মরণে যে সভাটি হচ্ছে তাতে এই প্রজন্মের সাংবাদিকদের অনুপস্থিতি আমাকে কিন্তু পীড়া দিচ্ছে। আমি আশা করেছিলাম এই প্রজন্মের আরো বেশি সাংবাদিককে পাবো, কারণ তপন দামের প্রতি কুর্নিশ জানাবার জন্য আজকের এই সভা। এই সভায় শুধু ঢাকা থেকে একজন ভদ্রলোক, তার নাম মোসাব্বের হোসেন, তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন এবং বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, এবং তার স্ত্রী চান্দা মেহজাবিন, তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের একজন সম্প্রচারক। তারা তপন দামের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আমি যখন তপন দামের প্রয়াণের সংবাদটা দিলাম তারা বিশ্বাস করতে পারেননি, কারণ অনেকেই জানেন না চান্দা মেহজাবিন এবং মোসাব্বের হোসেনের সঙ্গে কি ধরনের সম্পর্ক ছিল তপনের। মোসাব্বের একটা লেখা পাঠিয়েছে, সেই লেখাটা আমি একটু পড়ে শোনাতে চাইব আজকে অর্ঘ্যের অনুমতি নিয়ে। অর্ঘ্য মোসাব্বের লেখাটা পড়ে শোনাচ্ছি। মোসাব্বের হোসেন এবং চান্দার সঙ্গে যে যোগাযোগটা, সেই যোগাযোগটা কিন্তু আমার মাধ্যমে তপনের হয়েছিল। আমরা দেখেছিলাম তখন কলকাতা একটা ফুটবল ম্যাচে চান্দা মেহজাবিন এবং মোসাব্বের হোসেন উৎসাহ নিয়ে বাংলাদেশ ভারতের খেলা হচ্ছিল। সেই সময় তারা মাঠের সল্টলেক স্টেডিয়ামে তারা বসে খেলা দেখছিলেন। আমি তখন যুগান্তরে কাজ করি, যুগান্তরে নোনাকপুর ট্রাম ডিপোর কাছে যে অফিসটা, সেই অফিসে। তখনকে আমি বললাম, তখন এই ভদ্রলোক ভদ্রমহিলা দারুণ কাজ করছে, মনে হচ্ছে চলো একবার আমরা কথা বললাম। আমরা দুজনে তখন গেছিলাম, আমার মনে হয় যে ব্রিটন হোটেলে গেছিলাম, ব্রিটন হোটেলে ওরা দুজন উঠেছিলেন। তারপর থেকে এতই ঘনিষ্ঠ হয়ে গেলেন তপন দাম এবং এই মোসাব্বের হোসেন, যে মোসাব্বের যখন কলকাতায় আসতেন তখন তার টিকিট থেকে আরম্ভ করে তার হোটেলের ব্যবস্থা সবকিছু করতেন। মোসাব্বের শুধু টেলিফোন করে দিতেন তপন দামকে, তখন আমি আসছি চান্দাকে নিয়ে অমুক দিন, তখন সব ব্যবস্থা করতেন। এই যে মোসাব্বের হোসেন একজন বিদেশি, তখন কোনোদিন মনে রাখেননি। তখন সম্পর্কে আমার অনেকগুলো স্মৃতি রয়েছে। তার আগে আমি একটু মোসাব্বের লেখাটা পড়ে সবার কথা, কিছু মানুষের সাথে সম্পর্ক যদি সম্পর্কই হয়ে ওঠে না, আত্মার আত্মীয় তপন দাম তাদেরই একজন। 90 দশক শুরুতে জয়ন্তদার মাধ্যমে তপনদার সাথে পরিচয়, ভীষণ অমায়িক ও মিষ্টভাষী। মানুষই তখন থেকে হৃদয়ে জায়গা করে নিয়েছিল। আদর্শ মানুষের যেসব গুণাবলী শুধুমাত্র বইয়ের পাতায় আছে বলে মনে হয়, তার সবকটা তপনদার ছিল। আজ আমরা সবাই আছি, তপনদার নেই।
কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই চিরচেনা হাসি মুখের প্রশ্ন, ভালো আছো চান্দা? ভালো নেই তপনদা। তুমি নেই জেনে কি ভালো থাকা যায়? যেখানেই আছো ভালো থেকো, আমরা আসছি, তোমার সঙ্গে দেখা হবে। কিছু বলতে হবে এখানে দাঁড়িয়ে, এই ক্লাবে দাঁড়িয়ে, যার সাথে আমি হাত ধরে এখানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসেছি, সেখানে এসে জেঠু সম্বন্ধে কিছু বলতে হবে আজকে, এটা ভাবতেই খুব অবাক লাগছে। যেহেতু আমি ঘরের মানুষ, ঘরের কথাই বলবো। জেঠু বাড়িতে খুব স্বভাবভাষী ছিলেন, খুব কথা কম বলতেন। সবাই জানে যে আমার বম্মা বাইরে থাকতেন, তো বম্মা যখন আসতো আমি, আমার বম্মা, বাবা, মা সবাই মিলে হই হই করে থাকতাম। আমরা খুব বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম। জেঠু কোথাও যেত না, জেঠু ক্লাবে আসতো, খবর করতো। এই ছিল জেঠুর রুটিন। জেঠুকে চাল ডাল তেল নুনের হিসাব কোনোদিন করতে হয়নি, সেই হিসাব সম্পূর্ণ তড়িৎ দাম এবং সুপ্রিয়া দাম করে গেছে। এবং যখন যখন বম্মা এসছে, বম্মা সেই দায়িত্ব তুলে নিয়েছে। এবং আমরাও জেঠুকে কোনোদিন, মানে আমাদের বাড়িতে কোনোদিন, আমি খুব ব্লেসড, আমি আশীর্বাদ প্রাপ্ত যে আমার বাবা, মা, জেঠু, বম্মা আমরা সবাই একসাথে থেকেছি। কোনোদিন আমাদের কোনোদিন সাংসারিক অশান্তি হয়নি। আমি সেই পরিবারে বড় হয়েছি এবং আমি এমন মানুষগুলোর সাথে বড় হয়েছি, বা ছোটবেলা থেকে এত মানুষ দেখেছি আমাদের বাড়িতে আসতে, যারা প্রত্যেকে নামি দামি ফিল্ডে আছেন এই মুহূর্তে সবাই। তাদের সবার কাছে আমি খুব কৃতজ্ঞ, ধন্য, আমি আশীর্বাদ প্রাপ্ত। এবং যখন গত বছর জেঠু যখন আবার সেই দূর থেকে ফিরে জেঠু যখন পড়ে গেল বাড়িতে, এবং জেঠুর পেলভিসটা কোমরে ঢুকে গেল, এবং সেখান থেকে জেঠুর কোমরে আরো 4টে টুকরো হলো। হ্যাঁ, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমার শুধু একটাই মনে হলো যে জেঠু বম্মার কেউ নেই, আমি আছি এই মুহূর্তে কলকাতায়, আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কিভাবে জেঠুকে সুস্থ করা যায় আমরা ক্রমাগত চেষ্টা করে গেলাম। জেঠুকে নার্স, আয়া, সব দিয়ে, ফিজিওথেরাপি সব দিয়ে চেষ্টা করা হলো। জেঠু 4.5 ঘন্টার অপারেশন হলো, আমি আর বম্মা সেই অপারেশনটা করালাম। আমি খালি ভাবলাম, তখন আমার মনে হলো যে এত মানুষ আমাদের বাড়িতে আসতেন, কেউ, মানে তারা কোথায়? আমি তাদের কাউকে দেখতে পাচ্ছি না কেন এই মুহূর্তে? কিন্তু সেটা আমাদের, মানে তখন আমাদেরও অক্ষমতা যে আমরাও কাউকে জানাতে পারিনি বা বলতে পারিনি। এবং আমাদের পরিবারের সবাই সেই মুহূর্তে চেষ্টা করলাম যে জেঠুকে যাতে আমরা সুস্থ করে তুলতে পারি। টুকরো টুকরো অনেক স্মৃতি মনে পড়ছে। জেঠু যেমন প্রচুর টিকিট পেতেন, যখন খেলা হতো প্রচুর টিকিট পেতেন, আমাদের বাড়িতে তারা টিকিট আসতো। তার মধ্যে আমার বাবার অধিকার সবচেয়ে বেশি থাকতো। হ্যাঁ, জেঠুকে তাই একদিন বাবার সাথে আমার খুব হলো যে আমার বন্ধু বান্ধব টিকিট পাচ্ছে না, তুমি গোটা পরিবারে পাড়ায় তুমি টিকিট বিলি করতে পারাচ্ছ, অথচ আমার বন্ধু বান্ধব টিকিট পাচ্ছে না। মা বললো, না এটা আমারই, মানে আমার দাদা, আমার প্রথম অধিকার। হ্যাঁ, তো এরকম ব্যাপার। তারপরে আমার বাই চান্স মাস্টার যে আমার রেজাল্ট খুব ভালো হয়ে গেল, হঠাৎ সকালবেলা জেঠু একদিন আমাকে বললো, এই টাকাটা 500 একটা টাকা দিয়ে। বললাম, কি হলো রে বাবা, মানে হঠাৎ করে দিলাম, একটা কি ব্যাপার? না, আমাদের পরিবারে কি এমন রেজাল্ট কারো হয়েছে? হ্যাঁ, তো এরকম এই যে ছোট্ট ছোট্ট ঘটনা, মানে এগুলো প্রচুর আজকে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। জেঠু নেই, এটা ভাবতেই পারছি না। এবং একটা বছর ধরে বম্মা দীর্ঘ চেষ্টা করেছে জেঠুকে সুস্থ করার, আমরা সবাই পাশে থেকেছি। আমার মনে হয়েছে জেঠু বম্মার কেউ নেই এই মুহূর্তে, আমি কলকাতায় আছি, আমার হাজব্যান্ড, আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, আমরাও খুব রিসেন্টলি বিয়ে করেছি। আমি শুধু আমার মানে বরকে এটাই বলছিলাম যে জেঠু থাকলে আমরা যে কত গল্প করতে পারতাম, তুমি যে কত গল্প শুনতে পারতে, এই ময়দান, এই ক্লাব চত্বর, ইডেন গার্ডেন, এই রেল সংস্থার, তুমি সবটা মিস করে গেলে। আর আমি কতটা ভুলে গেলাম, এই মানুষগুলোর সাথে থেকে আমি অনেকটা ভুলে গেলাম। তো যাই হোক, তারপরে আলটিমেটলি জেঠু সুস্থ হলো না এবং জেঠু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। তাই এই একটা বছর শুধু আমার এটাই মনে হয়েছে যে মানুষ থাকতে থাকতে আমরা যদি তাকে রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা সবটা বলে দিতে পারি, সেটাই বোধহয় সবচেয়ে ভালো হয়। যে তোমার প্রতি আমার যে ক্ষোভ আছে, যে ভালোবাসা আছে, যে রাগ আছে, যে অভিমান আছে, আমরা সবটা তাকে বলে দিই সেই মুহূর্তে। কারণ একটা বার যখন ওই মানুষটা যখন যেটু নেই, 13 দিনের মধ্যে আমার বারবার এটা মনে হচ্ছিল যে আমি তাকে দেখেও পাবো না, যে জেঠু তুমি নেই, তোমার সাথে এই কথাটা আমার বলা হলো না, তোমার প্রতি আমার এই কথাটা আর শেষ থেকে গেল, আমি তোমাকে আর বলতে পারবো না। শেষ করব আমার একটাই লাইন দিয়ে, রবীন্দ্রনাথের ভাষা দিয়ে, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আমরা সবাই আরো কাছে কাছে থাকি। আমার জীবনে দুটো শখ ছিল,
এক হোস্টেল ওয়ার্ডেন খুব সুপার হওয়ার, আর একটা ছিল যদি আমি বিয়ে করি তা এমন মানুষকে করবো যার আসল সোলটা ওটা যেন সত্য থাকে, বাকি জিনিস আমি কোনোদিন তাকাইনি। তো আমি আর বাড়িতে বড় বউ হব, এটাই আমার ভীষণ মনের ইচ্ছা ছিল। আজ আমি সবই পেয়েছি, কিন্তু আজ আমি একে হারালাম। আজ এই মানুষটাকে যাকে আমি প্রথম দেখে আমার মনে হয়েছিল কি এই আসল লোক, এর আসল ভেতরে সত্যটা, ওটাই আমার কাছে জীবনের অনেক বড় আমাকে সাহায্য করেছে। কিছু বলার আছে কিন্তু আমি বলতে পারছি না। গত বছর 24-এ আমি আমার দুর্গের বাড়িতে গিয়েছিলাম। 1 জুনে এখানে আসার পরে তারপরে এমনি চলছিল, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল। আমি বৃহস্পতিবারে ফুল নিতে গেছি, বাড়িতেই ছিল, এমন অসুস্থ ছিল না যে আমি থেকে যাই বলে। যাই হোক, তখন এসে দেখি ও পড়ে আছে, সাথে সাথে আমি এসেছি। সেই পড়ে যাওয়ার ওর পায়েতে যে ব্যাপারটা হয়েছিল সেখান থেকেই ও শুরু হলো। আর তারপরে ভালো অপারেশন হয়েছিল, সবকিছু হয়েছিল। দিয়ে আস্তে আস্তে, আর আমি দিন রাত নার্স আয়া রাখা সত্ত্বেও আমি চোখের আড়াল ওকে কোনো সময় করতে দিইনি। আমার জীবনটাই যেন পাল্টে গিয়েছিল। আমি শুধু ওকে নিয়ে আমার পৃথিবীটাই পাল্টে গিয়েছিল, আমার কোনো দিকে ধ্যান ছিল না। যাতে ওকে সুস্থ করে তুলবো, সুস্থ করে তুলেও ছিলাম, ওয়াকার দিয়ে হাঁটছিল। কিন্তু হঠাৎই গলিতে ওয়াকার দিয়ে হাঁটতে হাঁটতে এত ডাউন হয়ে গেল, আমার হাতের ওপরেই আয়া ছিল, আমার হাতের ওপরেই ও মাথাটাকে তুলতে পারলো না। যাই হোক, ওকে ধরে নিয়ে আসা হলো, তখন 4টা গেল। এইভাবে আবার সেকেন্ড টাইম হলো। তখন ওর মাথাতে একটা ব্রেন স্ট্রোক ধরা পড়লো। তারপর থেকে ও আর চলতে পারছিল না, বাঁকারও চলতে পারছিল। এই 2 মাস 3 মাস হচ্ছে। আমি বললাম কি তোমারও যেমনি জিদ না আমি হাঁটবো না, তোমারও যেমনি জিদ যে তুমি হাঁটবে না, আর আমারও তেমনি জিদ আমি তোমাকে ওঠাবো। এই করে করে এই 3 মাস ধরে আরেকটা ফিজিওথেরাপি রেখেছিলাম। সেই ছেলেটা খুবই পরিশ্রম করে ওকে কিছুটা হাঁটালো, হাঁটিয়ে ওয়াকারে করে হাঁটানো শুরু করলো। আর যখনই বলতাম যে আমি নারায়ণপুরে যাব, আমিও যাব, একটা ভীষণ নারায়ণপুরকে পছন্দ করি। এই কাজটা ও আমাকে জিতিয়ে দিয়েছে যে ও নিজে চলে গেল। আমি লাস্ট নিঃশ্বাস অব্দি আমি ওর কাছে ছিলাম। এতটা কাছে বোধহয় আমার জীবনে আমি কারো শুনিনি। আমি ঘুরতে ফিরতে 10টা 20-তে আমি দেখছিলাম এমনি করছে। আমি দেখছিলাম যে বুকের মধ্যে হাতটা আছে, হঠাৎ দেখছি বুকের থেকে হাতটা, আমার ভালো লাগতো বুকেতে হাত রেখে শুতে। আবার দেখছি হঠাৎ হাতটা পেটের কাছে চলে এলো, ঝটকা মেরে। আমি আবার রাখলাম, 2 মিনিট পরে দেখলাম আবার এই ঝটকা মেরেছে, আবার রাখলাম। তখন দেখলাম যে নিঃশ্বাসটা গ্যাপ হচ্ছিল, এমনি করছে আবার গ্যাপ হচ্ছে, আবার এমনি করছে। এই করতে 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 সুর যেমনি আস্তে 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 নেমে যায়, সেমনি ভাবে আস্তে আস্তে আমার চোখের সামনে ওকে হারিয়ে ফেললাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ওর সম্বন্ধে ওকে স্মরণ করে, যে আপনারা অনেক ওকে এত ভাবে আপনারা সুন্দর ভাবে ওকে মনে রেখেছে।